তপনজ্যোতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করে থাকেন, কারণ মঙ্গলবার দুপুর 2:25 মানেই আমরা পৌঁছে যাই তপনজ্যোতি অনুষ্ঠান নিয়ে। আর এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব আমার সাথে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, যিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদের সমস্যাগুলো কিন্তু আগাম বলে দেন। আর যে মুহূর্তে সমস্যাগুলো বলে দেন, সেই মুহূর্তে হয়তো আমরা ভাবি যে আদৌ কি এটা হবে, দেখা যাক না কি হয়। কিন্তু যখন আমরা সেই সমস্যাগুলো ফেস করি, তখন কিন্তু মনে হয় কেন আগে থেকে একটু পরামর্শ নিলাম না, কেন আগে থেকে রিকভারির রাস্তাটা জানলাম না। আসলে এটাই বোধহয় জীবন। জীবনে যেটা ঘটে সেটাকে আমরা মেনে নিতে পারি, কিন্তু যেটা ঘটতে চলেছে সেটা যদি আগাম শুনি, তার যে একটা প্রস্তুতি, সেই মানসিক ব্যাপারটা আমাদের মধ্যে অনেকেরই নেই। আর নেই বলেই বোধহয় প্রত্যেকটা মুহূর্তে আমরা ঠক্কর খাই, প্রত্যেকটা মুহূর্তে আমরা একটু একটু করে পিছিয়ে যাই। কিন্তু আবার এমন বেশ কিছু মানুষ রয়েছেন যারা প্রত্যেকটি পদক্ষেপ মেপে ফেলেন, প্রত্যেকটি পদক্ষেপ ফেলার আগে পরামর্শ নেন। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তারা সফল। আর সেই সফলতার লিস্ট যদি আমরা বলতে বসি, তাহলে এই 45 মিনিটের অনুষ্ঠানে সেটা কোলাবে না। কারণ সেই লিস্টের মধ্যে যেমন রয়েছেন সাধারণ মানুষ, ঠিক পাশাপাশি রয়েছেন সমাজের এমন কিছু মানুষ যাদের আমরা এক নামেই চিনি। তাই ওই যে বললাম 45 মিনিটেও কিন্তু সেই নাম কুলোবে না। কিন্তু একটাই কথা বলা যায় যে বিচার বিশ্লেষণ এবং পরীক্ষার মাধ্যমে যেভাবে তিনি কাজ করে আসছেন বিগত এতগুলো বছর ধরে, সেই কাজের নিরিখেই এই কথা বলা চলে যে প্রত্যেকটি মুহূর্তে জ্যোতিষ কথা বলে। আর ঠিক সেই কারণে আপনারাও যখন পৌঁছন সেই কিংবদন্তি মানুষটির কাছে, সেখান থেকেই আপনাদের ভালো থাকা শুরু, আর সেখান থেকেই আপনাদের সমস্যার সমাধানের রাস্তা শুরু হয়ে যায়। ঠিকই ধরেছেন, আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী তপন শাস্ত্রী মহাশয়, আর রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 2286-6057 এবং 6058 এই নাম্বারে। এবং যে কথাটা বলছিলাম, তার কাজের পরিচয় শুধুমাত্র আর ভারতবর্ষের বুকের মধ্যেই কিন্তু সীমিত নয়, তিনি পৌঁছে গিয়েছেন বিদেশের মাটিতেও, এবং সেখানে দাঁড়িয়েও তিনি কিন্তু সমানভাবে সফল। আর প্রত্যেকটি মুহূর্তে তিনি যে কাজ করেন, তার সেই সফলতা আমরা প্রত্যেকটা মুহূর্তেই জানতে পারি। আজকেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এই অনুষ্ঠানে। সাথে থাকবেন আপনারা, কারণ আপনারা ছাড়া আমরা এক পাও চলতে পারি না। আপনাদের সমস্যার সমাধানের জন্যই তপনজ্যোতি অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন শাস্ত্রীজি, তাকেও স্বাগত জানিয়ে শুরু করলাম তপনজ্যোতি অনুষ্ঠান। নমস্কার। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন্নয় তং দেবী জগতক মাত যোনি মুদ্দে নমস্তুতে তারা ওই বিদমহে মহাশ্মশানবাসিন্নয় ধীমহি তন্নো তারে প্রচোদয়াতং। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। আশা রাখি শান্তির বাণী আপনাদের সকলের ঘরে ঘরে ছড়িয়ে পড়লো, আপনারা সকলে ভালো থাকবেন। রিসেন্টলি আপনি ঘুরে এলেন কামাখ্যা ধাম থেকে, এবং সেই কামাখ্যা ধামের কথা একটু আমরা শুনবো। কেমন কাজ হলো, কাজের রেজাল্ট কত দূর হলো, সবটাই একটু যদি ছোট্ট করে বলে দেন। প্রথম কথা, কামাখ্যা একটা বিরাট পীঠ, এর আগেই বলেছি তন্ত্রপীঠ। ভারতবর্ষে যত পীঠ আছে সবচেয়ে শ্রেষ্ঠ পীঠ হচ্ছে তন্ত্রপীঠ। আমি শিবরাত্রি যোগে চলে যাই কামাখ্যায়। শিবরাত্রির দিনে ওখানে পুজোযোগ্য হয়েছে, শিবরাত্রির পর দিন অমাবস্যা, সেখানেও পুজোযোগ্য করেছি। একটা কামাখ্যা গেলে আলাদা একটা শান্তি পাওয়া যায়, যারা গেছেন তারা বুঝতে পারছেন, আর যারা আমার সাথে গেছেন তাদের তো আলাদা একটা শান্তি, আলাদা একটা প্রাপ্তি আছে। যারা আমার সাথে গেছিলো, এবারে প্রায় 25 জনের মতো আমি নিয়ে গেছিলাম, আর ট্রেনে কিছু চলে গেছিলো, বাকি সব প্লেনেই গেছিলাম আমরা। তো সেখানে তারা বললো এরকম, আপনার যারা নতুন গেছে আমার সাথে কিছু গেছে, তারা বললো যে এরকম আনন্দ আর এরকম পুজো পাঠের যে মানে পুজো পাঠের যে আমাদের সিস্টেম, সেই সিস্টেমটা বলছে নাকি কোথাও দেখিনি। আর আমাদের সত্যি পুজো যজ্ঞর সিস্টেমটা একটু আলাদা। আমাদের ঘরানা একটা আছে, সেই ঘরানাতে আমি যাগযজ্ঞ পুজো পাঠ করি, সেই ঘরানাতে আমরা মন্ত্র পাঠ করি। তো অনেকের ভালো লেগেছে, আমাকে জানিয়েছে। আমারও খুব ভালো লাগছে। আমার অনুষ্ঠান, আমার পুজো পাঠ, আমার কামাখ্যা ধামের যেই মায়ের যে যোনি মুদ্রাতে আমি যে পুজো পাঠ করেছি ওখানে, এবং নাট মন্দিরে আমি যাগযজ্ঞ করেছি, সেখানে একটা বিশাল মানুষের ভালো লেগেছে, এবং অনেক লোকের একটা সমাগম ছিল, এবং খুব শান্তি, ওখানে খুব শান্তি পাওয়া যায়। তারাপীঠে যেমন একটা প্রচুর অন্যরকম ব্যাপার থাকে, একটা আলাদা আনন্দ, আবার কামাখ্যাতে একটা কিন্তু আলাদা আনন্দ। কারণ একটা শান্তশিষ্ট ধীর স্থিরভাবে কাজগুলো করা যায়, এবং মন দিয়ে করা হয়, এবং অন্যভাবে একটু কাজ করা হয়। এবং কামাখ্যা তো শ্রেষ্ঠ পীঠ। আমরা যে তন্ত্র সাধনা করছি, সেই তন্ত্র সাধনার শ্রেষ্ঠ পীঠ হচ্ছে যোনিপীঠ, যেটাকে বলছে যে যোনি থেকে আমাদের সৃষ্টি, যে যোনি থেকে আমরা সৃষ্টি হয়েছি, সেই যোনিপীঠ হচ্ছে কামাখ্যা পীঠ। সেই পীঠে কিন্তু পুজো পাঠের আলাদা শান্তি, এবং আমি করে এসেছি, খুব ভালো লেগেছে। সেই কামাখ্যার মানে এখনো রেস, এখনো সবে এসেছি পরশু দিনে, এখনো সেই মনে হচ্ছে যে আবার যেমন চলে যায়, আবার কবে আবার আমি অম্বুবাচিতে চলে যাচ্ছি, 24শে জুন আবার চলে যাব অম্বুবাচী উপলক্ষে। তো খুব ভালো লাগছে, খুব আনন্দ পেয়েছি এবং কাজ করেও খুব আনন্দ পেয়েছি। একদম, আমরা আরো বিস্তারিত বিষয় জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন। নমস্কার।
নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমি পলাশ পাত্র বলছি। হ্যাঁ, একটু জোরে বলুন। আমি পলাশ পাত্র বলছি হাওড়া থেকে। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার সম্বন্ধেই জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থ। 1980 3 জানুয়ারি 3 জানুয়ারি 1980। সময়? সকাল 7:30। সকাল 7:30 সকাল 7:30। জন্মস্থান হাওড়া? হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি মিথুন রাশি। শাস্ত্রীজির অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। নিয়মিত দেখেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রতি মঙ্গলবার দেখি। আচ্ছা। বৃহস্পতিবারে জন্ম বাবা, বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। হ্যাঁ, তোমার ধনু লগ্ন মিথুন রাশি। হ্যাঁ ধনু লগ্ন মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের প্রতিপত্তিতে জন্ম। শুভ সংখ্যা তোমার 3, 7, শুভ দিন রবি বৃহস্পতি মঙ্গল। শুভ রাশি মেষ সিংহ মীন, শুভ ধাতু ব্রোঞ্জ, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। এখন যেটা জানা মানে যেটা জানতে চাচ্ছ সেটা হচ্ছে চাকুরি বাকরি কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিশ্রম করা হচ্ছে, ফল কিন্তু হচ্ছে না, এবং চেষ্টা অনেকভাবে হচ্ছে, ভালো কিছু হচ্ছে না, এরকম চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনার জায়গাটা কিছুটা হওয়ার কথা, কারণ রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ আছে, বৃহস্পতি মঙ্গল এক ঘরে আছে। কতদূর পড়াশোনা হয়েছে? হ্যালো, আমি আমি ব্যবসা করি। আচ্ছা, পড়াশোনা কতদূর করা হয়েছে? পড়াশোনা আমি 11 পর্যন্ত করেছি। আচ্ছা, কিসের বিজনেস? কোনো লোহা রিলেটেড বিজনেস আছে? না, লোহা নয়, জলের বিজনেস। কিসের? জল। মিনারেল ওয়াটার। আচ্ছা, মিনারেল ওয়াটার। নিজের কোম্পানি না ডিস্ট্রিবিউটারশিপ? ডিস্ট্রিবিউটর নিয়ে কাজ করি। হ্যাঁ ডিস্ট্রিবিউটর নিয়ে কাজ করি। হ্যাঁ, সেটা পাচ্ছি। তো সেখানেও কিন্তু জায়গা যথেষ্ট ভালো আছে, কিন্তু কিছু কিছু সময় গোলমাল হয়ে যায়, টাকা পয়সা রাখতে পারা যাচ্ছে না, আর কাজ যেভাবে আগে হয়েছে এখন সেরকম ভাবে হচ্ছে না। হচ্ছে কি না না। এখন টাইমটা একটু গোলমাল চলছে, ওই জন্যই বললাম আর কি। রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ বললাম, প্রথমেই বলেছি পড়াশোনা করলে খুব ভালো হতো, এবং ব্রেন বুদ্ধি। বুধ হচ্ছে ব্যবসা দেয়, বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে পড়াশোনার কারক গ্রহ। তো ব্যবসার জায়গাটা ঠিকই আছে, কোনো লোহা রিলেটেড বিজনেস করলে কিন্তু ভালো হবে। সেরকম কিছু আছে? না, লোহা। আদার্স কিছু আছে, অন্য কিছু? না, অন্য কিছু। যেহেতু ওইটা একটু গোলমাল পাচ্ছে, এটা লোহা রিলেটেড বিজনেস এর সাথে করলে কিন্তু ভালো হবে, কেমন? আর শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে। শরীর স্বাস্থ্য কেমন? আচ্ছা, বোকারির দিকে যদি বোকারির লাইনে যাওয়া যায় তাহলে কাজ হবে? হ্যাঁ, বোকারো লাইনে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো হবে, খুব খারাপ হবে না। এখানে দেখো, এখানে যে জায়গাটা আছে, রবি বুধের এক ঘরে আছে, তো ব্রোকারি লাইনটা আমার একটা লাইন, সেটাও ব্রেন বুদ্ধির দরকার। হ্যাঁ ব্রোকারি লাইনটা বুধ হচ্ছে বাক, মানে কথাবার্তার জায়গাটা ভালো চাই, তবে ব্রোকারি হয়, কেমন? হ্যাঁ কথাবার্তা যদি ভালো না হয় তাহলে কিন্তু হবে না। এখানে বুধ হচ্ছে আমাদের বাক শক্তির কারক গ্রহ, মেধা বুদ্ধির কারক গ্রহ। বাক শক্তির সাথে মেধা বুদ্ধি, যখন মেধা বুদ্ধি ভালো হবে তখন বাক শক্তি এমনি ভালো হয়ে যাবে। তো বুধটা যথেষ্ট রবির সাথে যুক্ত হয়ে বসে আছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। তুমি যদি ওই যাই না যেতে পারো, ভালো হবে, খারাপ হবে না, ঠিক আছে? কি কেতুর করলে একটু প্রতিকার অল্প করতে হবে, বলতে কেতুর। বলে দেন কিছু। হ্যাঁ বাবা, একটু যদি কিছু বলে দেন যে একটা কিছু করলে ফল। কেতুর প্রতিকার করাও, তারপর শুনতে থাকো, আমি কিছু টটকা বলবো, শুনে নেবে, কেমন? একদমই ঠিক কথাই পলাশ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং আপনার জন্মছকটা নিয়ে শাস্ত্রীজি অনেকটাই বলে দিলেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে তো বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বলবো, হাওড়া থেকে ফোন করছেন, অতি অবশ্যই হাওড়া ময়দান জাগৃতিতে পৌঁছতেই পারেন। প্রতি শনিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন শাস্ত্রীজিকে এখানে। আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হাওড়া টাউরিয়া থেকে বলছি। নামটা বলুন। পুষ্পিতা ব্যানার্জি। আচ্ছা, পুষ্পিতা কার জন্য জানবেন? আমি আমার ভাইয়ের নিয়ে জানবো। আচ্ছা, ভাইয়ের ডেট অফ বার্থটা বলুন। 1998 সাল 21শে জানুয়ারি। সময়? তোমার হচ্ছে দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান কোথায়? উলবেড়িয়া। উলুবেড়িয়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন ভাইয়ের? হুম। বলুন। তুলা রাশি বিষয় লগ্ন। বুধবারে জন্ম ছিল, বুধবার। হ্যাঁ বুধবার। হ্যাঁ, বৃষ লগ্ন তুলা রাশি, ঠিকই বলেছো মা। বৃষ লগ্ন তুলা রাশি, সাথী নক্ষত্র, দেবগণ। ভাইয়ের নাম কি? পার্থ ব্যানার্জি। পার্থ। হ্যাঁ। সাথী নক্ষত্র, দেবগণ, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম। শুভ সংখ্যা 3, 9, শুভ দিন হচ্ছে শনি বুধ রবি। শুভ রাশি হচ্ছে কন্যা মকর কুম্ভ। আচ্ছা শুভ ধাতু হচ্ছে রূপা, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। ও পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি মা, পড়াশোনা মনোনিবেশ ঠিক মতো করছে না, হ্যাঁ। তাই তো? হ্যাঁ বেশি। হ্যাঁ, কারণ এখানে দেখো রাহু বসে আছে রবির ঘরে, এবং ছটফটে চঞ্চল, প্রচন্ড গতিতে হবে, মানে প্রচন্ড ছটফটে চঞ্চল, কারোর কথা শুনবে না, নিজের গঁজেতে চলবে, বাইরের দিকে নজর দৃষ্টিটা বেশি, আচ্ছা। সেরকম আছে?
হ্যাঁ এরকম ছিল। হ্যাঁ সেই জায়গাটা পাচ্ছি। রবিটাও নিচস্থ হয়ে বসে আছে। অঙ্ক আর ইংলিশে কাঁচা হবে। কিসে পড়ছে এখন? মাধ্যমিক দিয়েছে, পাস করবে কি? পাস করে যাবে। অঙ্কেতে কাঁচা একটু জানো? হ্যাঁ একটু কাঁচা, ভালোই কাঁচা। হ্যাঁ অঙ্কে এবং ইংলিশ দুটো সাবজেক্টের মধ্যে একটু দুর্বলতা থাকবে ওর। আচ্ছা বুধটা ভালো আছে মা, দেখো, কিন্তু বুধটা বৃহস্পতির ঘরে বসে আছে। বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ। বুধের প্রতিকার যদি একটা করাতে পারতে তাহলে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট আরো ভালো হতো। মাধ্যমিকের আগে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিলে বেটার হতো। আচ্ছা আমি সবসময় বলে থাকি এই যে মাধ্যমিকের পরে যারা পড়াশোনা করবে তাদের স্ট্রিমটা বিরাট একটা ব্যাপার। স্ট্রিম, কোন স্ট্রিমে পড়াশোনাটা করবে সেই জায়গাটা একটা, কোন সাবজেক্টটা তার পক্ষে আছে সেই সাবজেক্টের মধ্যে যদি পড়াশোনা করতে পারে সেই জায়গাটা ভালো হয়। স্ট্রিম একটা নির্বাচন ভীষণ ব্যাপার। তো সেরকম ক্ষেত্রে সবাইকে বলি যে মাধ্যমিকের আগে যদি জ্যোতিষ, মাধ্যমিকের আগে মানে এক সপ্তাহ আগে না, মাধ্যমিকের 3-4 মাস আগে, আগামী দিনে যাদের মাধ্যমিক দিচ্ছে মাধ্যমিকের 3-4 মাস আগে যদি কোনো জ্যোতিষ বন্ধুর মানে গিয়ে একটু ওর ছকটা যদি কাউন্সিলিং করানো যায় তাহলে 2 নম্বর হলেও বেশি পাবে, 10 নম্বর হলেও বেশি পাবে। 5টা সাবজেক্টের 5-10 নম্বর বেশি পাবে। তো সেই জায়গাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে জায়গাটা লেখাপড়া যে জায়গাটা ভালো পাচ্ছে কিন্তু পড়াশোনা করছে না, যার ফলে মনটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে। রেজাল্ট হয়তো হবে, পাস করে যাবে, কিন্তু ভালো রেজাল্ট হবে না মা, বুঝতে পারছো? বলছি আমার চাকরি বাকরি কিরম আছে, মানে এরকম তো পড়াশোনা। দেখো শনি খারাপ আছে, রাহু খারাপ আছে, বৃহস্পতি খারাপ আছে, রবি খারাপ আছে, চন্দ্র শুধু ভালো আছে, আর বুধটা যে পড়াশোনার কারক গ্রহ সেই গ্রহটা কিন্তু অবশ্যই বৃহস্পতির ঘরে বসে আছে। এই ছকটাতে ভালো চাকরি পাওয়ার যোগ আমি কিন্তু পাচ্ছি না। ওই জন্য বলছি মাধ্যমিকটা যা হয়েছে হয়ে যাক, তারপর ভালো জ্যোতিষীর পরামর্শ করি আগামী দিনে কোন লাইনে গেলে ভালো হবে। অনেক খারাপ ছেলেও ভালো পথে চলে যায়, ভালো হয়ে যায়, আবার অনেক ভালো ছেলে খারাপ পথে চলে যায় শুধু গাইডের অভাবে। শুধু বাবা মার গাইড তো বিরাট দরকার, ওটা তো মেন। তার সঙ্গে একটা জ্যোতিষের গাইডের প্রয়োজন। জ্যোতিষ কিন্তু কাউকে বলে না পড়াশোনা করতে হবে না। জ্যোতিষ বলে না বাবা মার প্রতি অভদ্র আচরণ করো। জ্যোতিষ বলে না তুমি রকে আড্ডা মারো। জ্যোতিষ বলে না তুমি ঘুম থেকে উঠো বেলা 12টার সময়। জ্যোতিষ বলে না রাত্রিবেলা পড়তে হবে না, সিনেমা দেখো, এটা কিন্তু বলছে না। কোনো জ্যোতিষের কাছে গেলে অবশ্যই কিন্তু কিছু একটা ভালো পরামর্শ দেবে। সেই পরামর্শের সুফসলটাই কিন্তু আগামী দিনে কাজে লাগাতে পারবে। এই জন্য প্রত্যেক মানুষের কাছে একটু যেমন অ্যাস্ট্রোলজির একটা গাইড দরকার, যেমন মানুষের একটা কি বলবো স্বাস্থ্য ভালো রাখার জন্য যেমন একটা মেডিকেল গাইড প্রয়োজন আছে, প্রতি বছরে একবার শরীরের চেক আপটা দরকার আছে, সেরকম জ্যোতিষে যারা পড়াশোনা করছে না, চাকুরি করছে, চাকরির স্থলে কোনো গোলমাল হবে কিনা, প্রমোশন হবে কিনা, বা চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবে কিনা, এইগুলো জানার জন্য একটা মাঝে মধ্যে কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তার গাইডে চালানোর দরকার। কারণ আমি দেখেছি আমি কিছু মানুষের হাউস অ্যাস্ট্রোলজার আছি, বড় বড় বাড়িতে যেতে হয়, সেখানে কিন্তু আমি নিজে যাই, তারা কল করে আমাকে যেতে হয়, তার জন্য যথোপযুক্ত আমার ফিস দিয়ে দেয়। আমার যেতে অসুবিধা কিছু হয়নি, আমি যেতে হয় যখন করছি। তাদের আসার পক্ষে এমনই তারা সেলিব্রিটি, তারা আমার চেম্বারে আসা তাদের পক্ষে অসুবিধে, কিন্তু আমাকে গাড়ি পাঠিয়ে দেয়, আমি গাড়ি করে যাই। বেশ কিছু মানুষের, আমি সেলিব্রিটি তো আছেই, এমনি জেনারেল মানুষেরও কিছু আমি কাজ করি। আমি আমার বাড়িতে পার্সোনাল ডেকে নিই, বা সেরকম ভালো লাগলে তাদের বাড়িতেও আমি মাঝে মধ্যে চলে যাই, তাদের ডাকে। তো তার জন্য আমার পারিশ্রমিক দিয়ে দেয়, সেটা কোনো অসুবিধা নেই। এবং সেক্ষেত্রে বলবো তাদেরকে আমি গাইড করে দেখেছি সেই সব ফ্যামিলি একটা উচ্চ শিখরে আছে, আমি উচ্চ শিখরে তাদের পৌঁছাতে পেরেছি, কিছু না কিছু ভালো করতে পেরেছি, আমার যতটুকু ধ্যান জ্ঞান আছে আমি তাদেরকে গাইড করে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছি। এরকম কিছু ব্যাপার আছে, সেই জন্য প্রত্যেককেই বলবো একটু গাইড করে নিতে। অ্যাস্ট্রোলজিক্যাল গাইড যেটা দরকার সেটা নিশ্চয়ই জ্যোতিষী বন্ধুগণ বলে দেবেন, আমার কাছে আসলে আমি নিশ্চয়ই বলে দেবো। বা আরও যারা কাছাকাছি জ্যোতিষী বসে, অনেক দূরে হয়তো আছেন, সেখানে অন্য জ্যোতিষী বসছেন, আমি নেই, সেখানেও একটু আলোচনা করিয়ে নেন আপনার পছন্দের মতো কোনো জ্যোতিষীর কাছে। যেমন শরীরের চেক আপের প্রয়োজন আছে, সেরকম এটারও খুব দরকার আছে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো চেক আপ করিবেন, দেখবেন একটা সামান্য ফিস নেই, সব জ্যোতিষীর যে যেমন যে তার তেমন ফিস আছে, একটু নিলে দেখবেন অনেক শান্তি পাবেন, মানসিক একটা প্রশান্তি আসবে, অর্থনৈতিক দিকটা অনেক সুবিধা হবে। এটা করে দেখবেন, না করলে না বুঝলে বুঝতে পারবেন। একদমই ঠিক কথাই, বিস্তারিতভাবে শাস্ত্রীজি বুঝিয়ে দিলেন কি করা উচিত। এরপরের দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে, যে আপনারা কোথায় যাবেন, কেন যাবেন, এবং সেই সচেতনতার সাথে চোখ কান খোলা রেখে অ্যাস্ট্রোলজার বিচার করুন, দেখবেন আপনারা কিন্তু ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না কোনোভাবে আর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলবো না, তাহলে স্ট্রেট ওয়েতে এই অনুষ্ঠানের পর বুকিং করে পৌঁছে যান। আজকে আসতে চাইছেন পেয়ে যাচ্ছেন স্মৃতির মোড়ে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া বিভিন্ন চেম্বার তো রয়েছেই। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? মহুয়া পাল, আচ্ছা, কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলুন আগে। মেয়ের নাম নিতিকা পাল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2004। হ্যাঁ, ডেটটা বলুন। 19 তারিখ।
19 কত? আগস্টের 19 তারিখ। আচ্ছা, 19শে আগস্ট 2004। সময়? সময় হচ্ছে 6টা 14 AM। এম, তাই তো? আচ্ছা, জন্ম সকালবেলা সকালবেলা হ্যাঁ, সকাল 6টা 14। জন্মস্থান কোথায়? জন্ম হচ্ছে টালিগঞ্জ। আচ্ছা, কলকাতা। রাশি লগ্ন জানেন? আমি জানি কন্যা রাশি, আর লগ্নটা আমি জানি না। আচ্ছা, মিলিয়ে নেবেন। কি বার ছিল? বৃহস্পতিবার। হ্যাঁ বাবা। হ্যাঁ, সিংহ লগ্ন লিখে রাখো। সিংহ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ বাবা। সিংহ লগ্ন, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে হয়েছে। হ্যাঁ। শুভ সংখ্যা লিখে রাখতে পারো 1, 9, ওর খুব কাজে লাগবে। শুভ দিন হচ্ছে মঙ্গল, রবি, বৃহস্পতি। এই বারগুলো ওর পড়াশোনা করলে পড়াশোনার মুখস্থ বিদ্যা বা পড়াশোনার মানে ভেতরে ঢুকবে যদি এই বারগুলো পড়াশোনা ভালো করে করতে পারে। মঙ্গল, রবি, বৃহস্পতি এগুলো হচ্ছে শুভ বার ওর পক্ষে। হ্যাঁ, শুভ রাশি হচ্ছে মেষ, বৃশ্চিক, ধনু। যখন ওর বিয়ে থা দেবে মেষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি ছেলে পেলে বিয়ে দেবে, তাতে খুব ভালোভাবে সুখে থাকবে। শুভ ধাতু হচ্ছে তামা। ওর শারীরিক দিকটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। যার যেটা শুভ ধাতু সেটা যদি ধারণ করে রাখতে পারে শরীরের রোগ জ্বালাগুলোকে অ্যাবজর্ব করে নেয়। ওর শুভ ধাতু হচ্ছে তামা। তামা একটা শরীরের মধ্যে ধারণ করাবে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করতে বলবে। কেমন? আর শুভ রং সবুজ এবং সাদা। সবুজ কালারটা ওর পক্ষে খুব শুভ। কেমন? এখন যে দিকটা পাচ্ছি পড়াশোনায় মনোনিবেশ ঠিক মতো হচ্ছে না, তাই তো? না, চঞ্চল খুব। বিশাল চঞ্চল। দেখো, ভোরের দিকে বা সকালের দিকে যাদের জন্ম হয় তাদের কোনো তেজ থাকে, তেজ শক্তি থাকে। আচ্ছা বাবা। প্রচন্ড তেজি এবং ও খুব মানে ছটফটে চঞ্চল। হ্যাঁ বাবা। হ্যাঁ, বিশেষ করে ছেলেদের যদি ভোরের দিকে জন্ম হয় তাদের মধ্যে একটা তেজ ভাব থাকে, প্রচন্ড তেজি হয়। আচ্ছা। ঠিক আছে, তো যাই হোক, সেখানে ওর সকালের দিকে জন্ম হয়েছে, একটু তেজ ভাব থাকবে এবং রাগ জেগদা, প্রচন্ড সেন্টিমেন্টাল, আত্মবিমানী হবে। হ্যাঁ বাবা। তাই তো? আচ্ছা, পড়তে বসলে প্রচন্ড পড়তে বসানো নিয়ে খুব সমস্যা। আর পড়তে বসলে মনটা কিন্তু অন্যদিকে, কে বাড়িতে এলো, কে গেল, কখন কলিং বেলটা টিপছে, ও আগে দৌড়ে যাবে খুলতে, এরকম একটা চিন্তা ভাবনা আছে না ওর? তাই তো মা? হ্যাঁ বাবা। হ্যাঁ, রবি বুধ এক ঘর আছে, বুধাদিত্য যোগ, বুদ্ধি কিন্তু ভালো আছে মা। পড়াশোনা হবে? পড়াশোনা যথেষ্ট হবে, বুদ্ধি ভালো আছে, রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে। শুধু রাহুটা ডিস্টার্ব, একটু সর্দি শ্রেষ্ঠ এবং শরীরটা একটু মাঝে মধ্যে ডিস্টার্ব, একটু রোগা পাতলা। হ্যাঁ। হ্যাঁ, রাহুটা ডিস্টার্ব, রাহুর জন্য একটা প্রতিকার অবশ্যই করাবে। আচ্ছা, আপনার কাছে গেলে তাহলে হয়ে যাবে? কখন যাব, কোথায়? বেহালায়? বেহালা আছে আমার। তুমি কোথায় থাকো? টালিগঞ্জে। আমার টালিগঞ্জ, গড়িয়াহাটে চেম্বার গড়িয়াহাটের আছে, কাছে। নিশ্চয়ই আসতে পারো মা। কলে সব যাচ্ছে, তুমি ফোন নাম্বার রেখে রাখো, ফোনে যোগাযোগ করো, আমার লোক আছে, তারা ঠিক তোমাকে গুছিয়ে বলে দেবে কোথায় গেলে কি কালীঘাটে কি হবে। বসো? কোথায়? কালীঘাটে বসো? না, আমি কালীঘাটে নেই, গড়িয়াহাটে আছে, গড়িয়াহাটে আপনি গড়িয়াহাট। পেয়ে যাচ্ছেন। গড়িয়াহাট। একদম গড়িয়াহাট মেন জংশনে একদম ওখানে বসি আমি। কেমন? ওর কি মাঙ্গলিক দোষ আছে বাবা? হ্যাঁ, মাঙ্গলিক আছে মা। ওটা বিয়ের জায়গাটা ক্ষতি করে, এখন কোনো ভেবে লাভ নাই। তুমি কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবে, আমার কাছে এসো, আমি নিশ্চয়ই তোমাকে একটা ভালো গাইডেন্স দিয়ে দেবো যাতে মেয়েটির সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। কেমন? ছক এখানে খারাপ নেই, কতগুলো গ্রহ একটু ডিস্টার্ব আছে, যেমন ওর মাঙ্গলিক দোষ আছে, একটা ছোট্ট কালসর্পযোগও আছে, আংশিক কালসর্পযোগ যেটা সেটা আছে, সেগুলো একটু বিচার বিশ্লেষণ করে যদি আমি কিছু কাজ করে দিই জায়গাটা ভালো হবে। কেমন? ঠিক আছে বাবা, আরেকজনের সম্বন্ধে একটু জানতে পারবো কি? মহুয়াদি, আমরা নেক্সট দিন আপনার সম্বন্ধে নিশ্চয়ই জানবো। তার আগে একটু জানি যে কেমন লাগলো আজকে মেয়ের এই যে জন্ম ছক দেখে শাস্ত্রীজি? আমার খুব ভালো লাগলো এবং আমি অতি অবশ্যই যাব ওনার কাছে। আচ্ছা, ভালো থাকুন। এবং যে কথাটা একদমই ঠিক বলেছেন যে আপনার কাছে গেলে রেজাল্ট হবে কিনা, সত্যি তো আমরা প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন জায়গায় গিয়ে ঠকে যাই এবং তারপরেই বোধহয় জ্যোতিষ শাস্ত্রটার প্রতি একটা অবিশ্বাস এসে যায় শাস্ত্রীজি, যেটা অনেক ক্ষেত্রেই এখন হচ্ছে। এবং আপনি তো বোধহয় অনেক বেশি ফেস করেন, কারণ বিভিন্ন জায়গা থেকে যখন প্রতারিত হয়ে আপনার কাছে আসছেন তখন কমপ্লেনটা আগে আপনাকেই জানায় যে শাস্ত্রীজি বিভিন্ন জায়গায় গেছি, প্রচুর টাকা খরচা করেছি, কিন্তু কোনো রেজাল্ট পাইনি, শেষবার আপনার কাছে এসেছে। এরকম তো নিশ্চয়ই শুনতে হয়। প্রচুর প্রচুর। এমন কোনো জ্যোতিষের নেই যে আমার কাছে কাগজ আসেন, মানে আমার কাছে কাগজ আসে এবং তাদের কাছে অনেকটা 4টে 5টা 8টা 10টা কাগজ নিয়ে এসে দেখাচ্ছে শাস্ত্রী যে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন ভাবে কিন্তু কাজ হয়নি, আমি আপনার কাছে এসেছি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি কিন্তু লাস্ট। আমি দেখো বাবা, আমি কতটা কি করতে পারবো জানি না, আমিও কিন্তু টিভিতে বলি, মিডিয়াতে বলি, সব জায়গায় বলি আমি ভগবান না। আমি কিন্তু কিছু কাজ করি, বহুদিন জ্যোতিষ জগতে আছে, আপনারা দেখছেন ভাই 12 থেকে 14 বছর টিভি মিডিয়াতে আছি এবং আমি বারবার বলেও দিচ্ছি যে আমি একটা চেম্বারে 14-15 বছর বসছি, কাজ হয় বলি মানুষ এত ভিড় করে এবং সেই চেম্বারে আসে। অনেক জ্যোতিষী বন্ধু আছে আমি দেখেছি একটা চেম্বারে 2 দিন বসে, 10 দিন বসে, 20 দিন বসে আবার চলে যায়।
আমাদের সেই সিস্টেমটা নেই। আমি বহুদিন বিগত বেশ কয়েক বছর ধরে জ্যোতিষ জগতের সাথে মানে যুক্ত আছি, 26 বছর ধরে। তার মধ্যে 15-20 বছর ধরে একদম সুন্দরভাবে জ্যোতিষটা করছি, এবং এক একটা চেম্বারের বয়স আমার 20 বছর, 18 বছর, 14 বছর। সেখানে একভাব কিন্তু এক নাগারে জ্যোতিষটা করে যাচ্ছে, এবং কাজটা কিন্তু সেইভাবেই হচ্ছে। এবং আমি বলবো জ্যোতিষ যে সাবজেক্টটা, সেটা কিন্তু বৃথা না, ভণ্ড না, মিথ্যা না, সত্যিকারের একটা পুরাতন সাবজেক্ট, বেদের নির্মল স্বচ্ছ চক্ষু জ্যোতিষটাকে আমরা বলি। কিন্তু কিছু জ্যোতিষী গণ কিন্তু অসাধু হতে পারে, আমাদের দুনিয়াতে আছে। 5 মিনিটে 10 মিনিটে কিছু কাজ করছে, আমি কারোর বদনাম দুর্নাম করি না, কথা প্রসঙ্গে বলতে হচ্ছে। 5 মিনিট 10 মিনিট যদি 2 ঘন্টায় কোনো কাজের ব্যাপার থাকে, বা 15 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে কিছু কাজ থেকে, আমার কাছে কেউ আসবেন না। আমি পারবো না এত তাড়াতাড়ি কাজ দিতে, আমার সেই ক্ষমতাও নেই, বা আমি সেই কাজটা শিখিনি এবং জানিনি। যদি একটু ধৈর্য ধরে আসতে পারেন, প্রকৃত সমস্যা নিয়ে আসলে আমি একটা টাইম দেবো, সেই টাইমের মধ্যে সলভ হবে। যেটা করতে পারবো সেটা করি, যেটা পারবো না সেটা আমি মুখের সামনে বলে দিই আমি কাজটা পারবো না। এরকম কিন্তু আমার একটা ডেস্টিনি আছে, বা আমি এভাবে কাজ করি, বা এভাবে একটা আমার কথাবার্তার মধ্যে আছে। তাতে অনেকে বলে এত বড় জ্যোতিষী আপনি, আমরা তো বড় জ্যোতিষীর কাছে এসেছি। আমার একটা তগমা আছে নাকি বড় জ্যোতিষী, বলে আমরা তো একটা বড় জ্যোতিষীর কাছে এসেছি, তাহলে আপনি পারবেন না? সব কাজ সবার দ্বারাই সম্ভব হয় না। অতএব আমি এই কাজ পারবো না, যেটা পারি আমি নেই, তোমার মনের হাসি ফোটাবো, এবং সেই টাইম দেবো, সেই টাইমের মধ্যে হবে। তো এইটা আমার বিশ্বাস। তো প্রত্যেকের উদ্দেশ্য বলবো, জ্যোতিষ যারা করছেন তারা জ্যোতিষ মনস্ক, বিজ্ঞান মনস্ক হয়ে সুন্দরভাবে আধ্যাত্মিক পরিবেশকে কাজে লাগিয়ে সুন্দরভাবে জ্যোতিষটা করুন। আমার অনেক ভক্ত শিষ্য এই জ্যোতিষ জগতে আছে, আমার অনেক শিষ্যা জ্যোতিষ জগতে আছে। তাদেরকে আমি সেই মতো গাইড করি। সুন্দরভাবে আমি বলবো করতে হবে, জ্যোতিষটাকে ভালোবেসে করতে হবে, তাহলে কিন্তু কাজটা সফলতা আসবে, এবং কাজের একাগ্রতা আসবে, এবং তার নাম যশ হবে। নামের ফলে কিন্তু বিভিন্নভাবে তার পরিবেশ অন্যরকম তৈরি হবে, তার প্রসার বৃদ্ধি হবে, তার সঙ্গে তার অর্থনৈতিক বেশটাও স্ট্রং হবে। অর্থাৎ প্রত্যেকটা কাজে আমি যে বলি, চেম্বারে আসি, চেম্বারে 8 থেকে 10 প্যাকেট মিষ্টি পাই, পুজোর সময় 78 থেকে 80 পিস আমি পাঞ্জাবি পাই। কি করে পাই, কি করে হয়? পার চেম্বারে 5 থেকে 7,000 টাকা প্রতিদিন আমি শুধু প্রণামী পাই। এটা আমার কাছে, আমি এটা গর্ব না, এটা অনেকেই জানেন, এটা আমার কাছে বিশাল একটা পাওনা যে আমি মানুষের এভাবে কাজ করতে। 5 থেকে 7,000 টাকা প্রতিদিন, মাসে কত হচ্ছে এবারে চিন্তা করুন। সেই টাকাটা প্রতিদিন চেম্বারে আমি পাই প্রণামী। বাবা 500 টাকা এখন ফল খাবে, বাবা আমার ছেলে চাকরি পেয়েছে, এই রাখুন, এই টাকাটা রাখুন। অনেকে চাকরি পাওয়ার প্রথম মাইনেটুকু দিয়ে আমি নিই, হাফ দিই। এরকমও আছে, এরকম 10, 5, 20 টাকা থেকে আরম্ভ করে 500, 1000, 2000, 5000 টাকা পর্যন্ত আমাকে দেখেছে। এরকম আমি গড় একটা পেয়ে যাই 5000 টাকা পার ডে। এটা আমি মনে করবো আমার বিরাট প্রাপ্য। যারা চেম্বারে, তার সঙ্গে তো মিষ্টি, ফল মূল। একদিন টিভিতে বলেছিলাম, মুড়ি বাড়ি থেকে মুড়ি নিজে ভেজে, তার সঙ্গে একদম কাঁচা লঙ্কা পর্যন্ত নিয়ে চলে এসছে, এরকম ভালোবাসা মানুষের। তো এই যে জায়গাটা, এবং খাবার দাবারে যত রকম আমি ভালোবাসি, টক দই ভালোবাসি, রাবড়ি ভালোবাসি, সেও আনছে সব প্রতিদিন চেম্বারে। তো সেই জায়গাগুলো যে পাওনা, এটা আমি মনে করি বিরাট একটা প্রাপ্য। এই প্রাপ্য এই জ্যোতিষ জগৎ থেকে আমি যে জানতে পারি যে এত পাওনা হতে পারে, আমার কিন্তু ধারণা ছিল না। এবং জ্যোতিষটাকে ভালোবেসে করছি, মানুষের কাজ দিতে পারছি, এই জন্য কিন্তু 10টা টাকা কেউ দেবে না, 2 টাকা কেউ দেবে না, কিন্তু আমি চেম্বারে প্রতিনিয়ত এই জিনিসগুলো পাই। এখনো প্রতিদিন 1-2 পিস পাঞ্জাবি পাই। গত সপ্তাহে একজন সোনার চেন দিয়ে চলে গেল আমাকে, কাজ হয়েছে বলে। তো এই যে জায়গাগুলো, এটা ভীষণ একটা প্রাপ্তি। বছরে হয়তো আমি 8-10টা চেনও পাই, সোনার পাই, আংটি পাই, বিভিন্ন ভাবে কিন্তু পাই। যে যেমন ভক্ত, সে যেমন কাজ পেয়েছে, সে তেমন আমাকে জিনিসপত্র দেয়। এটা আমার মনে করছি আমার আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, সর্বোপরি আমার পিতামাতার আশীর্বাদ না থাকলে এটা কিন্তু হয় না। এবং তার সঙ্গে জানাবো, আমার অগণিত যারা ভক্ত শিষ্য আছে, তাদের পিতামাতার ভালোবাসা, তাদের পিতামাতার আশীর্বাদে আমার এই জায়গাটা আমি করতে পেরেছি। আমি খুব ধন্য এবং অনন্য। আমি চাই এভাবেই মানুষের জন্য কাজ করে যেতে পারি। একদমই ঠিক কথা। এবং এই সব কিছুর প্রেক্ষাপটে যে কথাটা বলতেই হয়, সেটা হচ্ছে সব কিছুকে কেন্দ্র করেই কিন্তু রয়েছে কাজ কর্মের স্বীকৃতিটাই কিন্তু আজকে এই জায়গায় নিয়ে এসেছে শাস্ত্রীজিকে। আর প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কাজগুলোকে কিন্তু তিনি নিজের দুঃখ কষ্টের মতো একদম সামিল করে নেন, এবং সেখান থেকে আপনারা কি করে ভালো থাকবেন তার জন্য প্রত্যেকটা মুহূর্তে চিন্তিত থাকেন। দেখে নিই আমাদের সাথে পরের বন্ধুকেই রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বারাসাত থেকে জয়দেব সূত্রধর বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ আগে বলুন। 18 অক্টোবর 2003। কতই? 18ই না 8ই অক্টোবর? 18 অক্টোবর। 18, তাই তো? হ্যাঁ, 18। আচ্ছা, ইয়ারটা বলুন। 2003। 2003। সময় রাত্রি 9টা 30 মিনিট। জন্মস্থান কোথায়?
হ্যাঁ, কল্যাণী। কল্যাণী। আচ্ছা, রাশি লগ্ন জানেন ছেলের? হ্যাঁ, কর্কট রাশি, হুম, মূল লগ্ন। আচ্ছা। অনুষ্ঠান দেখেন নিয়মিত আমাদের? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত দেখি, নিয়মিত আমরা শ্রোতা। হুম। শাস্ত্রীজিকে আমাদের প্রণাম। হুম, ভালো বাবা- লাগছে এই অনুষ্ঠান? ভীষণ ভালো লাগে। শনিবারে জন্ম ছিল বাবা, শনিবার। হ্যাঁ, শনিবার। হ্যাঁ, মিথুন লগ্ন কর্কট রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম, শুভ সংখ্যা হচ্ছে 7 এবং 9, শুভ দিন বুধ শুক্র শনি, শুভ রাশি হচ্ছে সিংহ কন্যা তুলা, শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। এখন যা পড়াশোনাটা করছে ক্লাস 8-এ না 7-এ পড়ছে? এইটা পড়ছে ক্লাসে। হ্যাঁ, ইংলিশ মিডিয়ামে পড়ছে? হ্যাঁ, শাস্ত্রীজি কোন মিডিয়াম, বাংলা না ইংলিশ? বাংলা মিডিয়ামে পড়ছে। আচ্ছা, ঠিক আছে, জায়গা ভালো আছে, পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো আছে। বুধ নিজের ঘরে আছে, কন্যার ঘরে বুধ বসে আছে, ভালো নক্ষত্রে বসে আছে বাবা। বৃহস্পতি রবির ঘরে বসে আছে, খুব ভালো। চন্দ্র নিজ কর্কট রাশি মানে চন্দ্র নিজের ঘরে এবং ভালো নক্ষত্রে আছে। এবং একটা কথা বলবো, লগ্নে শনি বসে আছে, এই জায়গাটা একটু ডিস্টার্ব, শরীর স্বাস্থ্যের দিকে একটু ডিস্টার্ব দেখা দেবে। এবং রবি শুক্র এক ঘরে বসে আছে, এই জায়গাটা একটু ডিস্টার্ব, এটাকে বলে দারিদ্র যোগ। ভালো নাম্বারের দারিদ্রতা, পড়াশোনা বাড়িতে করবে, স্কুলের খাতায় সেরকম নাম্বার পাবে না, এরকম হচ্ছে। হ্যাঁ, এরকমই হয়। হ্যাঁ, এর যদি কারোর কোনো ছাত্রছাত্রীর যদি রবি শুক্র এক ঘরে থাকে, তাহলে বাড়িতে পড়বে, স্কুলের খাতায় প্রমিনেন্সের লেখার রূপটা দিতে পারবে না, যার পরে নাম্বার কিন্তু অনেক কমে যাবে। ওর কিন্তু সেটাই হচ্ছে। আচ্ছা, এবং শাস্ত্রীজি বলছি কি, ওর পড়াশোনা কি খুব মানে ভালো দিকে যাবে? এবং দেখো, ওর একটা প্রচন্ড অলসতা ভাব আছে, আছে কি? হ্যাঁ, এটা তো একদম একদম 100-তে 100 বার। হ্যাঁ, যাদের রাত্রে জন্ম, 12টার আগে জন্ম, সন্ধে 6টা থেকে রাত্রি 12টার আগে যাদের জন্ম, তাদের যারা অনুষ্ঠানটা দেখছেন মিলিয়ে নেবেন, তাদের মধ্যে একটা অলসতা ভাব থাকবে। শুধু ওর বলে না, সন্ধে 6টা থেকে রাত্রি 8টার মধ্যে, রাত্রি 12টার মধ্যে যাদের জন্ম, তাদের মধ্যে দেখবেন একটা অলসতা ভাব, আজকে কাল হোগা আচ্ছা হোগা, মানে আজকের কাজ কালকে করবে, এরকম একটা ভাব। তো ওরও কিন্তু পড়াশোনার দিকটা প্রচন্ড নেগলিজেন্স, একটা অলসতা ভাব। আর স্টেজে মেকআপ দেবো এরকম একটা ভাব, পরীক্ষার সময় সবকিছু করে দেবো এরকম ভাব না? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার সময় সবকিছু মেকআপ করে দেবে, ঠিক এরকমই একটা ভাব। যাদের এই ধরনের জন্ম তারা এরকম করে। রাত্রি কি বললাম 12টা থেকে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টার মধ্যে যাদের জন্ম, তারা কিন্তু এরকম একটা চিন্তা ভাবনা নেবে। আর যাদের দুপুরের জন্ম মানে বেলার দিকে জন্ম, তাদের মধ্যে একটা প্রচন্ড সাহস থাকে। একটা অঙ্ক পাচ্ছে না, তারা কিন্তু ঠিক সাহসের জন্য সে অঙ্কটা কোনো রকমে মিলিয়ে টিলিয়ে দিয়ে নাম্বারটা ঠিক একদম নাম্বার এনে দেবে। আর যাদের ভোরের দিকে জন্ম, তারা খুব তেজি পুরুষ হয়, কারণ ভোরের পরেই সূর্যটা উঠছে, সূর্যের মধ্যে অনেকটা রেডিয়াম থাকে, জন্মাবার পরই সেই তেজটা পাচ্ছে, এটা কারণও বলে দিলাম আমি। অর্থাৎ ভোরের দিকে জন্মটা তেজি থাকে। তো এখানে ওর অলসতা ভাবটা, বাবা রাহুর প্রোটেকশন করাবে। রাহু মঙ্গলের ঘরে আছে, শরীর স্বাস্থ্য কোনটা ভালো যাবে না ওর। চোখের ডিস্টার্ব, পেটের গন্ডগোল এটা থাকবে। চশমা নিচে নাকি? হ্যালো, হ্যালো। চোখের কোনো সমস্যা আছে? না না না, এমনি কোনো সমস্যা নেই। আচ্ছা, পড়াশোনাটা নিয়েই সমস্যা ওর। চোখ এবং পেট থেকে একটা সমস্যা আসতে পারে, সেটা ভাইটাল বিরাট কিছু না হলেও অল্প একটু আসবে, কিন্তু মেন পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব। রবি শুক্র দারিদ্র যোগটা কাটাতে হবে। অঙ্কে তো ওর কাঁচা পাচ্ছি, অঙ্কের নম্বর ভালো উঠবে না, ঠিক আছে? কারণ রবি শুক্র হচ্ছে আমাদের অঙ্কশাস্ত্রের কারক গ্রহ। শুক্রের সঙ্গে রবি যুক্ত হয়ে বসে আছে, রবি দাও দাও করে জ্বলছে, শুক্রের জায়গাটা পুড়িয়ে দিচ্ছে, যার পর রবি শুক্র থাকলে এটাকে বলে দারিদ্র যোগ। ছাত্রছাত্রীদের যদি কোনো এরকম যোগ থাকে, তাহলে কিন্তু পড়াশোনার জায়গাটা লেথার্জি অলসতা ভাব, অঙ্কে কাঁচা হবে। তো জায়গাটা বাবা রাহু এবং দারিদ্র যোগ কাটিয়ে একটু প্রোটেকশন করে দিলে জায়গাটা খুব ভালো হবে, সেই ব্যবস্থা করো। ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, কেমন? একদমই ঠিক কথা জয়দেববাবু, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং একটা কথা কিন্তু বলতেই হয় যে আপনার চেম্বারে এসে যেমন প্রচুর মানুষ এই কথাটা বলেন যে আপনি জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র, বা 10 জন অ্যাস্ট্রোলজারের নাম যদি আমরা বলি, তাহলে 1 নম্বরে শ্রী তপন শাস্ত্রীর নামটা থাকে, এটা উচ্চারণটা করা হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে সাফল্যের শেষ সীমানায় দাঁড়িয়েও কিন্তু শাস্ত্রীজির মধ্যে যে জিনিসটা আমরা সব সময় লক্ষ্য করি, যে এখনো কিন্তু সেই অদম্য কাজ করার উৎসাহ এবং মানুষের পাশে কি করে দাঁড়ানো যায় সেই চেষ্টাটুকু কিন্তু তিনি এখনো করেন। এখন তো আপনি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যে প্রতিদিন চেম্বার না করলেও হয়, অমাবস্যায় রাত না জাগলেও হয়, কারণ আপনি রেজাল্ট এমনিই পেয়ে যাবেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি এই কষ্টগুলো করেন। হ্যাঁ, এটা একটা সাধনা।
অমাবস্যায় আমি বলেছি আজ প্রায় 26 বছর হলো আমি অমাবস্যা রাত্রে ঘুমাই না, এটা সবাই জানে, আমার ভক্তরাও জানে। হলে তারাপীঠ, নাহলে কামাখ্যা, নাহলে ছিন্নমস্তা, বিভিন্ন পীঠে আমাকে চলে যেতে, নাহলে আমার বাড়ির গৃহ মন্দিরে, বিভিন্ন জায়গায় পীঠস্থানে কাজ করি। এর আমাদের জ্যোতিষতন্ত্র করতে গেলে একটা ইনটিউশন পাওয়ার দরকার, যেমন সেরকম একটা আলাদা শক্তি দরকার, নাহলে এত মানুষের কাজকর্ম কেন আমরা নিই, এটা তো একটা কাজ করতে হয়, এত লোকের মানুষের কাজ হচ্ছে তো, নাহলে এত মানুষ ভালোবাসবে কেন, এত সব জিনিসপত্র দেবে কেন। তো সেই ক্ষেত্রে বলবো এটা যারা, এটা আমার কিছু কৃতিত্ব না, আপনারাও যদি জ্যোতিষতন্ত্রের আলোকে আসেন বা প্রতি অমাবস্যায় যে একটু যাগযজ্ঞর মধ্যে থাকেন, আপনাদের যাগযজ্ঞ করতে হবে না, যাগযজ্ঞের মধ্যে থাকুন, অমাবস্যার দিনে রাত জাগা খুব ভালো, এবং এটা মনের শক্তি সাহস বাজে, ইনটিউশন পার, ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়। যদি কোনো অমাবস্যায় কেউ রাত জাগতে পারে, ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়। ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হতে গেলে কি করতে হয় যদি প্রশ্ন আমাকে করে, অমাবস্যার দিনে তারাপীঠ বা কোনো গৃহ মন্দির বা কোনো কালী মন্দিরে গিয়ে যদি রাত জাগতে পারে এবং যাগযজ্ঞ অনুষ্ঠানে নিজেকে ব্রতী করতে পারে, তার কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হবে। আচ্ছা, এই যে আমরা দেখার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি, এটা তো আমাদের হরস্কোপ নিচ্ছে, এটা বিজ্ঞান ভিত্তিক বিচার। কিন্তু দেখুন এর পরের ছকটা আমি কোনো বিজ্ঞান ভিত্তিক নেব না, কোনো কম্পিউটার আমি ধরবো না, তবু আমি কিন্তু বলে দেবো, এটা কিন্তু ইনফরমেশন পাওয়ার। আগেও আপনি এবং এটা তার অনেক অপর করেছেন। প্রান্ত থেকে বলতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। এটা কি বলা যাবে? একদম। এটা বলা যায় আমাদের যে কাজকর্ম করছি, এত পুজো পাঠের মধ্যে থাকি, তারই একটা ফসল আমি মনে করি। অথবা আপনারাও পুজো পাঠ প্রত্যেকের মধ্যেই বলবো, প্রত্যেককেই বলবো একটু পুজো পাঠের মধ্যে থাকুন, আধ্যাত্মিক মননের মধ্যে থাকুন, দেখবেন প্রচন্ড ভালো হবে, মন মেজাজ খুব ভালো থাকবে, মনের মধ্যে উগ্রতা কমবে। যাদের প্রচন্ড রাগ আছে তাদের আমি বলেছি উচ্ছিষ্ট খাওয়া চলবে না, কারণ এঁটো খাবেন না। যাদের প্রচন্ড রাগ আছে দেখবেন রাগটা কিছুতেই দমন করতে পারছেন না, কারণ এঁটো খাবেন না, মানে কারুর খাওয়া উচ্ছিষ্ট খাবার খাবেন না, কারুর খাওয়া চলবে না, নিজের খাবারটি খান, বা আপনার খাওয়া এঁটোটাও কাউকে দেবেন না, তাহলে কিন্তু রাগ তার কমতে বাধ্য। এটা ভীষণ ভালো মিলিয়ে নেবেন। আমি কি বললাম, ফোন আছে। হ্যাঁ, একদমই ঠিক কথা। আমরা একটু দেখে নিই আমাদের সাথে পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শ্যামপুর একটু জোরে বলুন, কিচ্ছু শুনতে পাচ্ছি না আমরা। শ্যামপুর হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কে বলছেন? জোরে বলুন। বেতাল, হ্যাঁ, সুকান্ত বেতাল। বাবা আপনি কি শুনতে পাচ্ছি না, তুমি একটু জোরে বলো। মোবাইলে কথা বলছেন? হ্যালো, মোবাইলে যদি বলেন তাহলে নেটওয়ার্ক আছে, ফুল নেটওয়ার্ক পাচ্ছেন এমন জায়গায় আসুন, না হলে সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হব আমরা। সূর্যকান্ত বেতাল। আচ্ছা, সূর্যকান্ত। হ্যাঁ, কার জন্য জানবেন? এর জন্য ডেট অফ বার্থ? 20/9/88। 19/9/88। হ্যাঁ, আচ্ছা, সময়? শুক্রবার রাত 8টা। রাত 8টা। জন্মস্থান কোথায়? হাওড়া, শ্যামপুর হাওড়া। হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না, জানা নেই? আপনি একটু জোরে রেসপন্স করুন, নাহলে আমরা এখান থেকে কি কিছু বার বুঝতে ছিল? পারছি না। সোমবার ছিল, সোমবার। হ্যালো, হ্যাঁ বলছো না, সোমবার ছিল, সোমবার। শুক্রবার ছিল। ডেট অফ বার্থ ভুল বলেছো, ছেড়ে দাও, ওর হবে না। এই এই ঠিক এই কারণেই আমরা কিন্তু বলেছিলাম যে একটু জোরে স্পষ্ট করে হ্যাঁ, বলুন, না নাহলে শুনতে আমাদের পারলে পক্ষে কি হবে? অসুবিধা। এখানে 19/9/1988 সোমবার পাচ্ছি, তার কি তবে করে হবে? ডেটটা ভুল বলেছেন। যাই হোক, ঠিক এই সমস্যার জন্যই আপনাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা বলি যে যখনই আমাদের সাথে কথা বলবেন একদম স্পষ্ট উচ্চারণে কথা বলুন এবং শোনা যায় এমন জায়গা থেকে ফোন করুন। আরো একজন বন্ধু আমাদের সাথে। নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। বলুন। নমস্কার। হুম, আপনাকে নমস্কার। আমি হাজার থেকে বলছি, স্বপন সরকার। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের ব্যাপারে একটু কথা বলতে চাই শাস্ত্রী বিষয়ে। আচ্ছা, ছেলের আচ্ছা ডেট অফ আচ্ছা বার্থ? বলো। সৌরভ সরকার ছেলের নাম। হুম, ডেট অফ বার্থ? হ্যালো, হ্যাঁ। হ্যালো, বলবো? হ্যাঁ, বলুন। শাস্ত্রী জিজ্ঞাসা বলছিলাম, আমি আমার ছেলে, আমি ছোটবেলার থেকে ওনাকে একদম যেমন ছেলে ছোট থেকে শাস্ত্রী জিজ্ঞাসা যাই, আমার দেখে, আমাদের দেখে ওই ছেলেকেও দেখেছে। ও আচ্ছা আচ্ছা, স্বপন সরকার, হ্যাঁ বলো বাবা বলো। হ্যাঁ, ছেলে এই এবার এনেছে যাদবপুরে এমএসসি তে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্টে গোল্ড মেডেল পেয়েছে, ঠিক আছে? বাবা বাহ। বা সেটা তো আপনার সঙ্গে যোগাযোগ ছিল বরাবরই, আপনি আশীর্বাদ করেছেন, আপনার এর উপরে বরাবর একটা ছিল, সেটা মোটামুটি মেনেও আমরা অনেকটা চলেছি। তার ফল, তার জন্য আপনাকে প্রণাম জানাচ্ছি এবং আপনার আশীর্বাদ যেন থাকে ভবিষ্যতে, সে যেন আরো একটু এগিয়ে যেতে পারে। হ্যাঁ, সেই ও কিসের উপর পেয়েছে? যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট কিসের উপরে? বায়োটেকনোলজির উপরে। বাহ 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 বাহ, খুব ভালো চলে। হ্যাঁ, আমি তো ওকে ছোটবেলার থেকে গাইড করেছি, 7-8 থেকে আমার কাছে পড়ছে সৌরভ। করেছেন বলেই আমি আপনাকে অনেকদিন ধরে চেষ্টা করতে পারছি না। আচ্ছা, আবার বাহ, বললাম না, ফোনে যেভাবে আপনাকে আগে জানানো আমার দরকার। খুব ভালো লাগলো শুনে, খুব ভালো লাগলো। নিশ্চয়ই দেখা করো আবার চেম্বারে একদিন এসে। অবশ্যই খুব ভালো লাগলো বাবা। এখনো কি করছে? ও রিসার্চে আছে তো?
হ্যাঁ এখনো রিসার্চ করছে। বাহ বাহ, উল্টো দিকে কাল্টিভেশন অফ সায়েন্সে রিসার্চ করছে। হ্যাঁ এটা আশীর্বাদ করেন যাতে আরো একটু ভালো হয়, আরো উন্নতি করতে পারে জীবনে। আপনার আশীর্বাদ নিয়ে তো এত দূর এগিয়েছে। হ্যাঁ সুতরাং এই বাকিটাও যেন আপনার আশীর্বাদ নিয়ে বাকি জীবনটা কাটাতে পারে। তাহলে আমি আপনাকে ছাড়া তো ছোটবেলার থেকে ওকে আপনার সঙ্গে যুক্ত। আপনার কাছে 15-20 বছর ধরে ধরো আমরা যাচ্ছি ছেলের ব্যাপারে, তারপর থেকে ওর সঙ্গে যুক্ত হয়ে আছে। আপনি ওকে নানা রকম ভাবে গাইড করেছেন, যার জন্য জীবনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএসসি সবগুলোতেই ভালো রেজাল্ট করেছে এবং এইটাতে লাস্ট এমএসসিতে এবং গোল্ড মেডেল পেয়েছে জাতীয় ইউনিভার্সিটি থেকে। সম্পূর্ণ তো আপনাকে তো ওটা করতেই জানাতে হবে, সেদিন আমি অবশ্যই জানালাম। হ্যাঁ কদিন ধরেই ভাবছেন শাস্ত্রীজিকে না জানালে, আপনি মাঝে ছিলেন না, টিভিতে দেখেছি যার জন্য করিনি। আমি আজকে একদম টার্গেট করেছিলাম যে আপনাকে ফোন করে যেখান থেকে কথা বলতে হবে জানাতে হবে। খুব ভালো খবর, ভালো লাগছে। আমিও ছোটবেলার থেকে ওকে দেখেছি, সৌরভ খুব ভালো ছিল, হাতের আঁকাও খুব ভালো, আমার অনেক ছবি টবি এঁকে দিয়েছে, তাই তো? ভালো আর্টিস্ট একজন, ভালো আঁকতেও পারে, ছেলেটা খুব ভালো ছেলে এবং খুব কৃতি ছাত্র এবং ভালো। তুমিও তো একজন কৃতি শিক্ষক, তুমিও তো ছাত্ররা তো অনেক পড়াও, তোমার হাতেও তো অনেক ছাত্র বাবা তৈরি হয়েছে, তাই তো? ছেলেকে মনের মতন করে তৈরি করেছো, খুব ভালো লাগছে। আমি আর কি আমি ওকে গাইড করছি ঠিকই, এত খুব ভালো লাগছে যে ও গোল্ড মেডেল পেয়েছে যাদবপুরের মতো জায়গাতে, গোল্ড মেডেল ফার্স্ট পেয়ে ফার্স্ট হয়েছে, এটা আমারও ভালো লাগছে খুব। আমি না, তার আমার সব আশীর্বাদ। সবচেয়ে বড় কথা আমি বলবো, কৃতিত্ব দেবো তোমাদেরকে। তোমার স্ত্রী হচ্ছে রত্নগর্ভা, তুমি সেরকম গাইড করছো, তুমি একজন শিক্ষক, আমি জানি অনেক ছাত্র পড়িয়ে তুমি সেই ছাত্রদের বিরাট ইয়েতে পৌঁছে দিয়েছো, আমার খবর আছে, আমি জানি। এবং তোমরা বহুদিন থেকে আমার সঙ্গে যোগাযোগ রাখছো, আমার খুব ভালো লাগছে। এবং আমি সবকিছু আমি কৃতিত্ব দেবো তোমাদেরকে। আমি তো গাইড করছি আমার জ্যোতিষতন্ত্রের মাধ্যমে যতটুকু জানি। তো তোমাদের একটা বিরাট, পিতামাতার ইয়ে না থাকলে কিছু হয় না। না না, তার উপরে তো আপনার আশীর্বাদ বা আপনার এটা তো আছেই, সেটাকে অস্বীকার করতে পারি না তো কোনো সময়। ওকে স্টোন ফোনও তো দিয়েছিলাম আমি কিছু, তাই তো? না না, সে তো 100 বারই। হ্যাঁ অনেক করেছি, গোল্ড মেডেল পাই যাই পাই, তবু আপনার সঙ্গে কনস্ট্যান্ট টাচে আছি। অনেকটা আপনি প্রভাবিত হয়েছেন, আপনার এতে অনেকটা উন্নতি হয়েছে জীবনে, কোনো সন্দেহ নেই। বাকি জীবনটা যাতে ভালো মতো চলে, এইটাই নিশ্চয়ই আমার আশীর্বাদ রইলো। আরো বড় জায়গায় যাবে, ওর বিদেশ যাত্রাও আছে, আমি এর আগে মনে পড়ছে বলেছিলাম, ও বিদেশেও কিছু ডাকটাক আসছে ওর। হ্যাঁ বিদেশে আসছে, টুকটাক খবর আসছে। যদি আসে অবশ্যই বিদেশে ছেড়ে দাও, ওই ছেলে একদম বিরাট আরো বড় নাম করবে, ওয়েস্ট বেঙ্গলের একটা নাম থাকবে ওর, আমি বলছি। ভারতবর্ষের বুকে ওর নাম থাকবে, ওর ছক আমি দেখেছি এবং তার একটা নমুনা তুমি আমাকে আজকে জানালে, তো এটার আমি মনে করবো আরো ভালো হবে এবং গাইডটা আমি আরো ভালো করে করব। ঠিক আছে বাবা? একদমই ঠিক কথা। স্বপনবাবু অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা এই অনুষ্ঠানে বসে প্রতিনিয়ত একটা কথা বলি, এবং একটা কথা শাস্ত্রীজি বোধহয় বিগত কত বছর অনুষ্ঠান করছেন বলে আসেন যে 4 থেকে 14 হচ্ছে একদম প্রপার গাইডলাইনের সময়, এবং আজকে স্বপনবাবু কিন্তু সেই কথাটাই আবার পুনরাবৃত্তি করলেন যে একদম সেই ছোট্টবেলা থেকে গাইড দিতে দিতে আজকে এমএসসি অবধি তার রেজাল্টের জার্নিটা কোথা থেকে কোথায় আপনারা নিজেরাই শুনতে পারলেন। আসলে একজন সাকসেস মানুষের কাছে যদি আসেন, মানুষের আগে অতি অবশ্যই একজন সাকসেস অ্যাস্ট্রোলজারের কাছে যদি আপনারা পৌঁছতে পারেন, তাহলে রেজাল্ট কিন্তু ঠিক এই স্বপনবাবু যেমন পাচ্ছেন হাতে নাতে, আপনারাও কিন্তু পেতে পারেন। এবং প্রতিনিয়ত আপনি বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছেন এবং তার রেজাল্ট ভীষণ ভালো। কিন্তু আমি এতদিন ধরে আপনার সাথে সঞ্চালনা করছি, এডুকেশন নিয়ে আপনার কিন্তু একটা অন্য দিক রয়েছে প্রত্যেকটা মুহূর্তে। চেষ্টা করব, আমি বলেছি ছাত্রানাং অধ্যয়নং তপ বিদ্যা দদাতি বিনয়ম এবং বিদ্যাত্তঞ্চ নিপত্যঞ্চ নৈবতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান ও সর্বত্র পূজ্যতে। সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার এই কথাটাই বারবার বলা, একজন ছাত্র, একজন রাজা তার নিজের দেশে সে বড় হতে পারে, কিন্তু একজন প্রকৃত বিজ্ঞান, প্রকৃত বিদ্বান, প্রকৃত শিক্ষিত মানুষ সারা পৃথিবীময় তার সমাদর হয়। সেই ক্ষেত্রে ছাত্রদের উদ্দেশ্যে এই শ্লোকটা আমি প্রায় বলে থাকি, যে এই ধরনের বলার উদ্দেশ্য হচ্ছে যারা ছাত্ররা এরকম ভেবে থাকে ছাত্রানাং অধ্যয়ন তপ, ছাত্রদের অধ্যয়নটাই তপস্যা, আর কিচ্ছু না। বিদ্যা দদাতে, বিদ্যা হচ্ছে বিনয় দান করা। বিদ্যা যদি ভালো বিদ্যা করতে পারে, আমাদের মধ্যে বিনয় ভাব এমনিই চলে আসবে। অতএব প্রত্যেকের উদ্দেশ্যে শিক্ষার ব্যাপারটাকে আমি বারবার বেশি করে বলি, যে এখন যে পড়াশোনা, যে এখন এই পরীক্ষা দিয়েছে সবাই, এই যে পরীক্ষার যে ব্যাপারটা, এটা কিন্তু পরীক্ষা দিয়েছে, এখানে কিন্তু দশম ঘর থেকে আমাদের পাস ফেল বিচার করতে হয় এবং একাদশ থেকে বিচার করতে হয় কতটা ভালো রেজাল্ট করবে। দশম ঘরের অধিপতি, যারা অনুষ্ঠানটা দেখছেন জ্যোতিষ একটু জানেন তাদের উদ্দেশ্যে বলবো, দশম ঘরের অধিপতি যদি বৃহস্পতি হয়, সে বৃহস্পতির দশা যদি থাকে এখন চলে, তার সঙ্গে চন্দ্রের দশা চলে, সে কিন্তু যা রেজাল্ট করবে
যা আশা করবে তার থেকে কিন্তু অনেক ভালো রেজাল্ট করবে। দশম ঘর থেকে আমাদের পাস ফেল বিচার করতে হয়, আর পাস ফেলের উন্নতিটা দেখে কিন্তু একাদশ ভাব। এই দশম ঘরের অধিপতি যদি বৃহস্পতি হয় বা দশম ঘরের অধিপতি যদি ভালো হয়, সেই গ্রহের যদি দশা চলে, তাহলে কিন্তু নিশ্চিন্তে মনে ভেবে রাখো যে সে পড়াশোনাটা যা করেছে তার থেকেও ভালো রেজাল্ট করবে। সে যেটা আশা করেনি সেটা রেজাল্ট হবে। আবার দশম ঘরের অধিপতি যদি খুব ভালো রেজাল্ট পড়াশোনা করেছে, ভালো পরীক্ষা দিয়েছে, সবাই জানে অনেক ভালো রেজাল্ট হবে। সেই ক্ষেত্রে যদি অন্য গ্রহের অবস্থান থাকে সেই জায়গায় দশম ঘরে, তার যদি দশা চলে রাহুর সাথে বা শনির সাথে বা অপোজিট কোনো গ্রহের সাথে দশা, যে গ্রহটা শত্রু গ্রহের সাথে দশা চলে, তাহলে কিন্তু সেই জায়গাটা আশানুরূপ রেজাল্টে বাধা হবে। এটা কিন্তু হয়, এটা কিন্তু আমাদের বিচারের মধ্যে পড়ে। ঠিক কথা। ঠিক এই সব কিছু বিচার বিশ্লেষণের জন্যই পৌঁছে যেতে হবে শাস্ত্রীজির কাছে, আর তার জন্য দেখে নিতে হবে একবার চেম্বারের অ্যাড্রেস। আপনারা পৌঁছে যাচ্ছেন প্রতি মঙ্গলবার স্মৃতির মোড়ে বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, কোলাঘাটে পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত, পরের সপ্তাহে সোমবার পাচ্ছেন মেদিনীপুরে দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, হাওড়া ময়দান জাগৃতিতে পাচ্ছেন প্রতি শনিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং গড়িয়াহাটে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, এবং বেহালা থানার কাছে পঞ্চাননতলা পোস্ট অফিসের পাশে পঞ্চানন অ্যাপার্টমেন্টে পাচ্ছেন প্রতি শুক্রবার এবং রবিবার দিন দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন আপনারা 24936004 এবং 9830026370 এই নাম্বারে। এবার চলে আসবো আমরা জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি। এই সবকটি বই আপনারা পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরিতে। এছাড়াও পাচ্ছেন শাস্ত্রীজির বিভিন্ন চেম্বারে, সাথে রাখছেন লাইভ হরোস্কোপ। যারা এখনো তৈরি করেননি তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন, এবং আপনার যা রাশি সেই অনুযায়ী রাশি কাজ সাথে রাখছেন। এবং তুমি যে জগৎ কাণ্ডারি এই সিডির অর্থ পৌঁছে যাচ্ছে দুস্থ মানুষদের সেবায়, তাই এই কর্মযোগে আপনিও সামিল হতে পারেন। আপনাদের একবার জানিয়ে দেব, আগামী 6 এপ্রিল অমাবস্যা যোগে শাস্ত্রীজি আবারও পৌঁছে যাচ্ছেন তারাপীঠ ধামে। কেন, কিসের জন্য, সেই প্রসঙ্গ তো আমরা নিশ্চয়ই বিস্তারিত জানবো। তবে এখন আমরা একদমই অনুষ্ঠানের শেষ মুহূর্ত, আর শেষ মুহূর্ত মানে কিছু করণ ক্রিয়া, কিছু টিপস। প্রথম কথা বলছি, আমি অমাবস্যা চলে যাচ্ছি সামনের 6 এপ্রিল বুধবার অমাবস্যা, ওই দিনই অমাবস্যা। তো ওই দিন আমি পুজো পাঠ যজ্ঞ করবো তারাপীঠ ধামে, এবং এই বছরের অর্থাৎ শেষ অমাবস্যা, এই অমাবস্যায় কিছু কাজকর্ম হবে। যারা করাতে চান অবশ্যই যোগাযোগ করুন। যার শেষ ভালো তার সব ভালো। বাংলা বছরের হচ্ছে শেষ অমাবস্যা, চৈত্র অমাবস্যা, খুব বড় যোগ এটা। যাদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না তাদের উদ্দেশ্যে বলেছি যে অবশ্যই পূর্ণিমা অমাবস্যায় তেল ঘি খাওয়া চলবে না। যাদের পরীক্ষার সময় আমি বলেছি সবুজ পাত্রে অবশ্যই জল রাখতে, এবং সেই জলটি সকালবেলা রাত্রেবেলা শুতে যাওয়ার সময় রাখতে হবে। সকালে অবশ্যই সেটি গাছের গোড়ায় দিতে হবে। যাদের অর্থনৈতিক ডিস্টার্ব চলছে, অর্থের জায়গাটা প্রচণ্ড ডিস্টার্ব, তারা অবশ্যই বলেছি লক্ষ্মী কড়ি বাঁধতে বলেছি। ডান হাতে ছেলেরা, বাঁ হাতে মেয়েরা, এবং মেয়েরা যদি কলা পাতায় ভাত রান্নাঘরে বসে খেতে পারে, সেই বাড়িতে সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে। বাড়ির মেয়েরা রান্নাঘরে যদি কলা পাতায় দুপুরের অন্নটা খেতে পারেন কোনো মেয়ে প্রতিদিন, তাহলে কিন্তু প্রতিদিন না করলেও যদি বৃহস্পতিবারটাও করেন, সেখানে কিন্তু ভালো সংসারের সুখ শান্তি ভালো আসবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ঠিকমতো চলছে না, তাদের প্রিয় ফুল গণেশের কাছে রাখুন প্রতি 21 দিন। প্রতিদিন 1 থেকে 21 তারিখের মধ্যে প্রিয় ফুল, যে ফুলটা আপনি ভালোবাসেন, গণেশের প্রিয় না, ঠাকুর ঘরে বা কোনো দোকানে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু কিছু ঠাকুর আছে, গণেশ তো থাকবেই। সেই গণেশজির কাছে অবশ্যই আপনার প্রিয় ফুলটা 21 দিন নিবেদন করুন। ওই ফুলটা 21 দিন হয়ে যাওয়ার পর ওই 21টা ফুল কিন্তু থাকবে বাসি ফুল বা শুকনো ফুল, বা 22 দিনের মাথায় একটা লাল শালুতে ওই ফুলটি অবশ্যই নিয়ে গঙ্গাতে গিয়ে যখন জোয়ার আসবে, জোয়ারের মধ্যে অবশ্যই ফুলটা নিক্ষেপ করুন। ব্যবসা ক্ষেত্রে খুব ভালো হবে, খুব ভালো ফল পাওয়া যাবে। এগুলো করুন। আগামী দিনে আরো অমাবস্যার কিছু টটকা আছে, আমি অবশ্যই বলবো। একদমই ঠিক কথাই। আজ কিন্তু আর হাতে সময় নেই, অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার।